আসসালামু আলাইকুম। সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি। গুছিয়ে বলার চেষ্টা করব। আসলে ফেসবুক পোস্টে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলা, প্রমাণ দেখানো সম্ভব না বলেই লাইভে আসছি। একটু জাস্ট কমেন্ট করে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, এতটুকু জানালেই হবে। তাহলে আমি শুরু করব। আশা করছি শোনা যাচ্ছে। যেহেতু অনেক রাত হয়েছে, আমি আর সময় না নিয়ে শুরু করে দিচ্ছি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আহ, আসলে এটা মানে খুবই দুঃখজনক বিষয়, খুবই কষ্টের বিষয় আমার জন্য যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্নভাবে অবদান রেখেছে তারা এভাবে দুর্নীতিতে জড়িয়ে যাবে, তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, প্রমাণ ফাঁস করতে হবে, তারা এরকম অধপতিত হয়ে যাবে। এই বিষয়টা আমার জন্য ভীষণ কষ্টের। শুধু আমার জন্য না, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিলাম, যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম ছিল, তাদের সবার জন্যই এই বিষয়টা আসলে খুবই কষ্টের। আমি অনেক চেষ্টা করেছি। আমি মনে হয় সবচেয়ে বেশি পোস্ট দিয়েছিলাম যে যারা জুলাইয়ের শক্তি আছে, সেটা বিএনপি, জামাত, শিবির, এনসিপি, পরিষদ, এবি পার্টি, ডান বাম, সবাই মিলে আমাদেরকে জুলাইকে টিকিয়ে রাখা দরকার ছিল। এটা খুবই দুঃখজনক বিষয়। আক্তার ভাই আমার অনেক জুনিয়র হওয়ার পরেও আমি সব সময় তাকে ভাই বলে সম্মান করতাম, ভাই ছাড়া তাকে ডাকতাম না। কিন্তু তারা যেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল, এটা খুবই দুঃখজনক বিষয়। আর আমি যদি আজকে এনসিপির দুর্নীতিগুলা নিয়ে বলতে যাই, তাহলে আমার মনে হয় না ভিডিও আজকে 3-4 ঘন্টা লাইভ করে আসলে শেষ হবে। সো যেহেতু শুধু আক্তারের বিষয়টাই আমি স্পেসিফিকলি আজকে আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। একটা প্রশ্ন অনেকেই করেন যে কেন আমি এতদিন পরে অথবা এই সময়ে কেন এনসিপির বিরুদ্ধে বলেছি অথবা বলছি। আপনারা যারা জানেন না তাদেরকে অনুরোধ করব, আপনারা কষ্ট করে আমার গত 1 মাসের ফেসবুক পোস্টগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত অন্যায় আমার সাথে হয়েছে। আমি জানি যে একটা দল গঠন করার অথবা একটা সংগঠন তৈরি করার, একটা রাজনৈতিক দল তৈরি করার যে সংগ্রাম, এটা অনেক কষ্টকর। একটা দল ধ্বংস হয়ে যাক, একটা দলের কোনো ক্ষতি হোক, একটা জিনিস গড়া অনেক কঠিন, কিন্তু ধ্বংস করা সহজ। আমি এটা খুব ভালোভাবে বুঝি। আমি সবভাবে নিয়মতান্ত্রিকভাবে দলীয় শৃঙ্খলা কমিটির কাছে অনেক অভিযোগ দিয়েছি, তারা কোনো কিছুই শুনে নাই। যেমন তারা আমাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইস্যুতে, যেখানে একজন দুর্নীতিবাজ চেয়ারম্যান যে একের পর এক আওয়ামী লীগকে পুনর্বাসন করছিল, দুর্নীতি করে যাচ্ছিল, এমন কোনো ধরনের দুর্নীতি নাই সে করে নাই। জামাত, শিবির, বিএনপি সবাইকে ম্যানেজ করে দিয়ে দেখেন। আপনারা হয়তো আমাকে বলবেন যে আমি মনে হয় জামাত শিবিরের পক্ষে বলি। না, এই জুলাইটা এককভাবে জামাত শিবিরের না, এককভাবে বিএনপিরও না, এককভাবে এনসিপিরও না, সবাই মিলে এটাকে ধারণ করার কথা ছিল। কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে একবার স্পষ্টভাবে বিএনপিকে, সবার আগে বিএনপিকেই মাইনাস করছে, বিএনপিকে মাইনাস করে দিছে, জামাতের লোকজনকে মাইনাস করে দিছে। সব দুর্নীতিবাজ আওয়ামী লীগের একবারে নাম ধাম ধরে আমি বলেছি, আপনারা প্রমাণ দেখবেন। সব নাম পরিচয় সবকিছু সহ বলার পরেও ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। এই মাহফুজ ভাইকে আমি নিজে বলেছিলাম যে ভাই, রেড ক্রিসেন্ট সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি ভালো লোকজন দেন, এনসিপির লোকজন দিতে হবে এরকম না, এমন কাউকে দেন যে পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় এই জায়গাটাকে, এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং মাহফুজ ভাই এরপরে বললেন যে আচ্ছা ঠিক আছে দেখতেছি। উনি দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পাইল না, উনি পাইল ওনার আপন বড় ভাই মাহবুব আলম, যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, দেশে ছিলই না। সে একেবারে অন্যায়ভাবে সেই জায়গায় ওই যে আওয়ামী চেয়ারম্যান তার পক্ষে অবস্থান নেয়, এবং সে সেইখানে এইভাবে বলে যে মুনতাসিরকে এখন পিটাইয়া সরাইয়া দেন, আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি, আপনি তাকে সরাইয়া দেন, কোনো বিষয় হলে আমি দেখব। যেখানে ওসি ডিসি থেকে শুরু করে সবাইকে আমি বুঝিয়ে বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আপনারা একবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সুতরাং ভুলেও আপনারা এখন আর জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েন না।
আপনি দেখেন, এই যে স্পষ্ট প্রমাণ সবকিছু সহ আছে। হাতিরঝিল থানা জিডি করছি, বহিরাগত নিয়ে এসেছে, একবার শিবিরের নাম করে, একবার ওর নাম করে, কিন্তু সে সব আওয়ামী লীগের কাজ করতেছে। স্পষ্ট প্রমাণ আছে। বলার পরেও সেই মাহবুব সরাসরি ওই আওয়ামী লীগের ওই উপদেষ্টার ওই চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে। আমার তো মনে হয় যে ওই চেয়ারম্যানকে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য করে যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, হইতে পারে যে এই রেড ক্রিসেন্টের চেয়ারম্যানকে বসাতেও মাহবুব আলম বড় অঙ্কের লেনদেন করেছে। নাইলে সেখানে যারা ছিল তাদের সবাইকে বাদ দিয়ে সব প্রমাণ থাকার পরেও সে কেন দলের বিরুদ্ধে গিয়ে, সবকিছুর বিরুদ্ধে গিয়ে সে ওই দুর্নীতিবাজ আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে? আমাকে একটা বিষয়, একটা যুক্তি দিয়ে বুঝান। আমার বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলা হয়, আমি নাকি দলীয় শৃঙ্খলা মানি নাই। যেই দিন রেড ক্রিসেন্ট সোসাইটির এই ঘটনা, তার আগের দিন পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে বসে আমি এবং স্বাস্থ্য সেলের তিহান ভাই এবং আমাদের ডক্টর মাহমুদা মিতু, যিনি রেড ক্রিসেন্ট সোসাইটির আরেকজন বোর্ড মেম্বার, মাহমুদা মিতু আপু, আমি এবং তিহান ভাই সরাসরি নাহিদ ভাইয়ের সাথে বসে এই সবগুলা বিষয় নিয়ে অবগত করি এবং তার কাছ থেকে অনুমতি নিই যে রেড ক্রিসেন্ট সোসাইটিতে আগামীকাল আন্দোলন হবে, এই ইস্যু। উনি আমাকে অনুমতি দিয়েছেন, উনি আমাকে একবারও না করেন নাই। উনার থেকে অনুমতি নিয়ে এমন পরিস্থিতির গুরুত্ব বুঝাইতে আমি এটা বলছি যে ওখানে ওই দিন ঝামেলা হতে পারে, আপনি আপনাদের লেভেল থেকে ডিসিকে একটা কল দিয়ে দিয়েন, ওই জোনের ডিসিকে কল দিয়ে দিয়েন, আমি দিয়েছি, আপনিও দিয়েন। এবং উনি সেটাতেও এগ্রি করছে। এইভাবে অনুমোদন নিয়ে আমি আন্দোলনে যাওয়ার পর এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটা কর্মকর্তা কর্মচারী সবাই মিলে সকল প্রমাণ থাকার পরেও যখন উপদেষ্টা নিজেও এরকম বলছে যে ঠিক আছে এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে সরিয়ে দিবে, সেই সময় মাহবুব আলম যদি তার চেয়ারম্যানের সাথে কোনো সম্পর্ক না থাকে, কোনো টাকা পয়সার লেনদেন না থাকে, তাহলে সে ওইখানে গিয়ে কেন সবার বিরুদ্ধে গিয়ে ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে? এটা থেকে কি প্রমাণিত হয়? আমি দিনের পর দিন সকল অভিযোগ, সকল কিছু আমি দিয়েছি। প্রতিটা মুহূর্তে আমি এনসিপির কেন্দ্রীয় গ্রুপে আপডেট দিচ্ছিলাম। এই যে ওরা আমার সাথে এই ভীষণ অন্যায়টা করলো, কি জবাব দিবে বলেন? তারা আমাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। আমি যথাযথভাবে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছি। তারা সেই নোটিশের জবাবের কোনো তোয়াক্কা করে নাই। আমি দলের পিসি মেম্বার একজন না 10 জনকে আমি কল দিছি। নাহিদ ইসলাম থেকে শুরু করে, আক্তার হোসেন থেকে শুরু করে, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, তাসলিম যারা আছে সবাইকে আমি কল দিয়েছি এবং সবাইকে আমি স্পষ্ট প্রমাণ দেখিয়েছি। ওই ঘটনার পর ওই সময় যখন আমার এরকম একটা অবস্থা হইল, দেখেন কি রকম ভীষণ অন্যায়। আমি কিন্তু যখন রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি নিয়েছি তখন আমি এনসিপি করি না, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে নিয়েছি। সেই জায়গায় যোগ্যতা দিয়ে নেওয়ার পরে এনসিপি আমাকে দল থেকে বহিষ্কার করে দিল, কারণ দর্শানো নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দিল। উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আমার সাথে এইসব অন্যায় করার পর যখন সে সেখান থেকে বেরোতে পারছিল না, জনরোষে পড়ার পর আমার কাছে মাফ চাইছে, মুনতাসির ভাই মাফ চাই। আমি মাহবুবের কাছে যাচ্ছি, আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি, এখান থেকে বুঝানো বলা সম্ভব না, চেয়ারম্যান আজকেই পদত্যাগ করবে, আপনি আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। আমার কাছে মাফ চেয়ে সে ওখান থেকে বের হইছে। আমি সবাইকে বলছি, আন্দোলনকারীদেরকে, যে ভাই আমার উপর বিশ্বাস রাখো, মাহবুব ভাইকে যাইতে দাও। সে বের হওয়ার 15 মিনিটের মধ্যে অতিরিক্ত পুলিশ এখানে আসছে। এর আধা ঘন্টা পরে আমাদের উপর হামলা করছে। মাহমুদা মিতু আপু আহত হয়েছে, আমাদের ভলান্টিয়াররা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। তাদেরকে ইচ্ছা মতো পিটাইয়া সেখান থেকে সরাইয়া দিছে, দল থেকে আমাকে বহিষ্কার করছে এবং সেই আওয়ামী ফ্যাসিস্ট চেয়ারম্যান অফিস টাইমের 5 ঘন্টা পরে বাসায় গিয়ে বসে আমাকে চাকরি থেকেও বহিষ্কার করছে। কি ভীষণ অন্যায় দেখেন। সবগুলা নিয়ে আমি পুঙ্খানু কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছি। এই উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলমের অপকর্মের বিরুদ্ধে আমি স্পষ্টভাবে প্রমাণ সহ দিয়েছি। পুলিশ যখন আমাকে হামলা করছে, যখন আমাদেরকে সবাইকে সরিয়ে দিয়েছে, তখন উপদেষ্টা মাহফুজ আলম আমাকে কল দিয়েছিলেন, সেটার কল রেকর্ডও আছে। কারণ অন্য কেউ, আমি দেখলাম পরে আমি যখন কথা বলছিলাম, অন্য কেউ পাশে থেকে ভিডিও করছে। কারণ এরা তো মিথ্যু, এরা জুলাইকে বিক্রি করে দিছে। এই মাহফুজ আলম লজ্জা নাই? সে কি বলেছিল যে ওই শিবিরের লোকদেরকে নাকি সে জিল্লতির জীবন উপহার দিবে। জামাত শিবিরকে আওয়ামী লীগ ওই 1971 সালের ন্যারেটিভ দিয়ে মিথ্যা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে গুম করছে, খুন করছে, ক্রস ফায়ার করছে। সেই জামাত শিবিরকে সে জিল্লতির জীবন উপহার দিতে চাইছিল উপদেষ্টা মাহফুজ আলম। জিল্লতির জীবন কে পাইছে? আমি বারবার, অনেকে বলে আমি নাকি জামাত শিবিরের পক্ষে বলে, আমি শুধু ওই ছাত্র শক্তি এবং এনসিপিকে বলেছিলাম আপনারা নিজেদের রাজনীতি করেন,
শুধু জামাত শিবির বিরোধিতা না, নিজেদের যদি কোনো স্বতন্ত্র পলিটিক্স থাকে সেটা করেন। তারা আমার কথা শুনে নাই, কি করলো, জিল্লতির জীবন উপহার দিবে। সেই মাহফুজ আলম আমাকে কল দিয়েছে, কল দিয়ে আমারে বলতেছে দেখেন আবার জামাত শিবির গেম, জামাত শিবিরকে মিথ্যা ব্লেম দেওয়া। সে বলতেছে যে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, আল্লাহর কসম রেকর্ড আছে, আমি যা বলতেছি প্রতিটা কথার পুঙ্খানু রেকর্ড, ভিডিও, অডিও, প্রমাণ সবকিছু আমার কাছে আছে। উপদেষ্টা মাহফুজ আলম আমার কল দিয়ে কি বলতেছে যে এই রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ তো জামাতের লোক, এরে যদি আমি এখন কিছু বলি মুনতাসির ভাই তাহলে এটা আমার উপর আসবে, আমার খুব সমস্যা হবে, একে প্রোটেকশন দিচ্ছে জামাত শিবিরের লোক। আমি অবাক, আরে জামাত শিবিরের লোক প্রোটেকশন দিচ্ছে মানে? আমি স্পষ্ট দেখাইলাম যে এই চেয়ারম্যান আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করতেছে, আপনি দেখতেছেন প্রমাণ, সে দুর্নীতি করতেছে, সে বহিরাগত নিয়ে এসে এখানে হাতে নাতে ধরা খাইছে, সকল অপকর্ম প্রমাণিত। তাহলে আপনি তো জামাত শিবিরের জিল্লতি জীবন উপহার দিতে চান, তাহলে তো জামাত শিবির যদি তার পক্ষে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে থাকে, তাহলে আপনি তার বিরুদ্ধে অবস্থান নিলে, আপনি সঠিক অবস্থান নিলেই তো এটা প্রমাণ হয়। সে বলে না 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 ভাই ভাই ভাই, এখানে ভাই চেয়ারম্যান তো জামাত শিবিরের লোক, বারবার একই কথা, জামাত শিবিরের লোক, এই চেয়ারম্যানরা জামাত শিবির বসাইছে, প্রোটেকশন দিতেছে, আমি এখানে কিছু করতে পারবো না। আমি বলি কি ধরনের অথর্ব, জামাত শিবির কি উপদেষ্টা? উপদেষ্টা হয়েছেন আপনি মাহফুজ আলম, হঠাৎ কোথা থেকে মাস্টার মাইন্ড হয়ে গেছেন। আমি ডক্টর ইউনূস স্যারকেও বলবো, এই উপদেষ্টারা, সকল উপদেষ্টা কাজ করছে, কম বেশি করছে। বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিছে ছাত্র উপদেষ্টারা। সকল উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে। ছাত্র উপদেষ্টারা দুর্নীতির চ্যাম্পিয়ন, অ্যাবসোলুট পাওয়ার ছিল তাদের। যখন 5ই আগস্টের পরে কোনো সমন্বয়ক অথবা কেউ যখন যাইতো যে কোনো উপদেষ্টার সাথে কোনো অভিযোগ নিয়ে, কোনো সমস্যা নিয়ে, তাদেরকে বলা হইতো ওই যে ছাত্র উপদেষ্টা আছে, তাদেরকে গিয়ে বলো ছাত্র উপদেষ্টারা যদি অনুমতি দেয় তাহলে আমরা তাহলে দেখা করতে দিব। এরকম অ্যাবসোলুট দেশটা তাদের হাতে ছিল। জুলাই গণঅভ্যুত্থান ডক্টর ইউনূসের ভিত্তি কি? ডক্টর ইউনূস বারবার বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে এই ছাত্র উপদেষ্টারা, অথবা এই জুলাই গণঅভ্যুত্থান যারা করেছে তারা। এই 2 জন ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও তো কোনো ভিত্তি ছিল না, তারা জনগণের ভোটে যায় নাই। 100% এই ছাত্র উপদেষ্টাদের উপর ভিত্তি করে, এবং তাদের কাছে পুরো দেশটা ছিল, অ্যাবসোলুট পাওয়ার ছিল। ডিসি, ওসি, এসেনশিয়াল ড্রাগসের এমডি বসাও, পেট্রো বাংলার এমডি বসাও, 100 কোটি টাকা নাও, 200 কোটি টাকা নাও, অ্যাবসোলুট পাওয়ার তাদের হাতে ছিল। তারা অ্যাবসোলুটলি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, অ্যাবসোলুটলি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছে। সকল প্রমাণ আছে, সকল প্রমাণ আছে। আমি ভয় পাই না। আমার জীবন নিয়ে হয়তো মানে আগে থেকেই তো আপনারা জানেন কিনা আমি জানি না, আমি অলরেডি বলেছি আমার বাসায় এগুলো সিসিটিভি ফুটেজ আছে। আমি মিথ্যা কথার রাজনীতির বিশ্বাস করি না। আমাকে মানুষ বলে যে মুনতাসির ভাই সততা দিয়ে রাজনীতি হবে না, সততা এবং দুর্নীতি করা ছাড়া রাজনীতি হবে না। আমি মুনতাসির মাহমুদ বলেছি যে আমি সততা দিয়েই করব এবং দুর্নীতি ছাড়াই করব, এবং রাজনীতি ছাড়বো না। আমি রাজনীতি করব এবং সততা এবং দুর্নীতি ছাড়াই করব, এবং আমি করে দেখাবো। আমি সেটা আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা রেখে, একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে আমি সেই চেষ্টা করে যাচ্ছি। অনেকে হায়া দিচ্ছেন, আমি জানি না আওয়ামী লীগের লোকজন নাকি এনসিপির দুর্নীতিবাজ, ওই বট বাহিনী না কে জানি না, অনেকে হায়া দিচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ, আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমার জীবনের উপর ঝুঁকি আছে। আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, যারাই দেখতেছেন সবাই শেয়ার করে দেন। মানুষের এই জিনিসগুলো জানা উচিত, মানুষের এই জিনিসগুলো জানা উচিত। আমি যদি কোনো ভুল করে থাকি আমার শাস্তি হোক, কিন্তু আমি যেসব প্রমাণ দিচ্ছি আজকে দেখাবো, আক্তারের সকল প্রমাণ আমি দেখাবো, কিন্তু আপনারা এটা শেয়ার করে দেন, মানুষ জানুক, মানুষ বুঝুক যে কে সত্যি কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে। আমার সৎ সাহস আছে, যে কোনো উপদেষ্টা, ওই নাহিদ ইসলাম হোক আর আক্তার হোসেন হোক আর ওই যে উপদেষ্টা আসিফ মাহমুদ হোক আর মাহফুজ আলম হোক, সবার চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলার সৎ সাহস আমি মুনতাসির মাহমুদ রাখি। কারণ 5ই আগস্টের আগে বা পরে 1 টাকা দুর্নীতি, 1 টাকার অপকর্ম আমি মুনতাসির মাহমুদ করি নাই। সুতরাং আমার সেই সৎ সাহস আছে, তাদের চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারবো। তারা সবগুলা দুর্নীতি করছে, এনসিপির সবাই না, এনসিপির তৃণমূল অবহেলিত, তারা কোনো ভাত পায় না, তাদের সাথে তাদের খেয়াল রাখা হয় না, তাদেরকে খালি ব্যবহার করা হচ্ছে। কিন্তু ওই দুর্নীতিবাজ নেতা যারা আছে, ওই ছাত্র উপদেষ্টা যারা আছে, তাদের চোখের দিকে চোখ রেখে কথা বলার সৎ সাহস আমি রাখি। ওকে, যেটা বলছিলাম, এরপরে আমি স্পষ্ট প্রমাণ সহ এনসিপির যারা আছে সবাইকে আমি দেখিয়েছি যে এই উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব কি কি দুর্নীতি করেছে, কি কি অন্যায় করেছে, কি কি অপকর্ম করেছে, কল রেকর্ড সহ দেখিয়েছি। সে আমাকে, আমি নোয়াখালী অঞ্চলের প্রধান তত্ত্বাবধায়ক ছিলাম,
নোয়াখালীর একটা জেলায় সে আমাকে কমিটি দিতে দেয় নাই। সেখানে অনেক লোকজন কাজ করেছে। সে আমারে ফোন করে বলে, আল্লাহর কসম কল রেকর্ড আছে, আমারে ফোন করে বলে যে ভাই, যে এখানে সব জামাত শিবিরে পড়ে গেছে, সবগুলোর বাদ দিয়ে দিতে হবে, এই কমিটি দেওয়া যাবে না। আমি বললাম সব বাদ দিয়ে দিলাম, সব বাদ, আপনি নতুন করে দেন, আপনি ভালো লোকজন দেন। এই বেয়াদব, এই মুনাফিক জুলাইয়ের গাদ্দার, সে একটা লোকও দেয় নাই, একটা কাজও করে নাই, একটা অ্যাবসুলুটলি ধান্দামি করছে, টেন্ডারবাজি, উল্টাপাল্টা দুর্নীতি করছে, একটা কাজও করে নাই, কিন্তু আমাকেও কাজ করতে দেয় নাই। সব নাকি জামাত শিবিরের জুজু দেখিয়ে এনসিপি কে দাঁড়াইতে দেয় নাই। আরে ভাই, জামাত শিবির থাকলে বাদ দাও, জামাত শিবির, তুমি তোমার রাজনীতি করো, তোমার ভালো লোকজন দাও। আপনি তার লক্ষ্মীপুরে খোঁজ নেন, তার উপজেলায় খোঁজ নেন, নোয়াখালীতে খোঁজ নেন, ফেনীতে খোঁজ নেন, কোনো জায়গায় তারা কোনো কাজ করেনি। খালি অ্যাবসুলুট দুর্নীতি, জুলাইয়ের সাথে গাদ্দারি, জামাত শিবির বলে মাইনাস করা, এই ধরনের অন্যায় কাজগুলো এরা করেছে। আমাকে আরো একটু বলে দিই, আমি ঢাকা 12 থেকে নির্বাচন করব, আমি ঘোষণা দিয়েছি, আমি কাজ করে যাচ্ছি। আমাকে সংসদে যেতে হবে এমন কোনো কথা না, আমার কথা হচ্ছে মানুষের কাছে আমার যেতে হবে, মানুষের ঘরে ঘরে গিয়ে বলতে হবে, এনসিপির দাওয়াতটা পৌঁছাইতে হবে, জুলাইয়ের দাওয়াতটা পৌঁছাইতে হবে যে আমরা দুর্নীতিমুক্ত এই এলাকাটা চাই, আমরা এখানে চাঁদাবাজি হতে দিব না, আমরা এখানে অন্যায় করতে দিব না, আমাদের এই এলাকায় যেসব পার্ক, মাঠ, খাল, বিল দখল হয়েছে সেগুলো দখলমুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ওই যে আওয়ামী লীগ যে অন্যায় করছে, সেই একই স্টাইলে সাধারণ জনগণকে আওয়ামী লীগ বানিয়ে তাদেরকে মামলা বাণিজ্য, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া যাবে না। আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি, এগুলোর বিরুদ্ধে কথা বলেছি। আমাকে হঠাৎ করে একদিন বলল, মাহবুব কল দিল, উপদেষ্টা মাহবুজের ভাই, যে ভাই আসেন, এই মন্ত্রীর বাসায় আসেন। আমি জীবনেও যাইনি, ওই দিন প্রথম যে মাহফুজ ভাই ডাকছে, আপনি আসেন। আমি এগুলো সব প্রমাণিত, এগুলো সব আরো আমাদের এনসিপির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতারা সবাই জানেন। আমি প্রথমে অফিসে গেলাম, দেখলাম যে মাহবুব আলম ওখানে নাহিদ ভাই সহ অন্যদের সাথে তর্ক করতেছে। কি হয়েছে? ঢাকা 12 আর ঢাকা 8 আসন দুইটা থেকে মাহফুজ আলম নির্বাচন করবে, ছেড়ে দিতে হবে। এটা আরো 7-8 মাস আগের কথা হবে। দুইটাই ছেড়ে দিতে হবে, এখানে আর কিছু করা যাবে না, সবকিছু তারা নিয়ন্ত্রণ করবে। তো নাহিদ ভাইরা বললো যে না, একটা সাংগঠনিক সিস্টেম আছে, এভাবে দেওয়া যাবে না। যাক, সেখানে অনেক আলাপ আলোচনা হইলো। পরে আমি মাহফুজের বাসায় গেলাম। মাহফুজের বাসায় যাওয়ার পরে দেখি তার রাষ্ট্র থেকে দেওয়া, রাষ্ট্রীয় টাকায় দেওয়া ওই মন্ত্রীর বাসায়, মাহফুজের বাসায় সে আমাদের ওয়ার্ড লেভেলের, থানা পর্যায়ের, হাতিরঝিলের, তেজগাঁওর ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকে বসিয়ে মাহবুব মিটিং করতেছে এবং তাদেরকে বলতেছে যে মুনতাসির কিসের নেতা, মুনতাসির তোর কয় টাকা দিবে, এনসিপি কয় টাকা দিবে, মাহফুজ ভাই আছে, মাহফুজ ভাই এখান থেকে নির্বাচন করবে, তোরা কালকে সব লোক আমার সাথে আসবি, মুনতাসির যা দিবে, এনসিপি যা দিবে তার ডাবল আমি দিব। মাহবুব আলম সরাসরি বলতেছে, অসংখ্য সাক্ষী আছে। আমি অনুরোধ করবো যে প্রিয় ভাইরা, আপনারা যারা ছিলেন, আমি নাম দাম সহ জানি, আল্লাহর হস্তে আর মিথ্যা কথা বলেন না। আপনারা তো ওখানে ছিলেন, আপনারা স্বীকৃতি দেন, আপনারা সত্যটা বলেন। এনসিপির বাঁচাইতে যাইয়া ওই দুর্নীতিবাজদেরকে ঢাইকে আপনি এনসিপি বাঁচাইতে পারবেন না। আমি অবাক, একটা উপদেষ্টার বাসায় মুনতাসির ভাইয়ের বিরুদ্ধে মিটিং হচ্ছে। কি মিটিং? এখান থেকে মাহফুজ ভাই নির্বাচন করবে, এখানে যত টাকা লাগবে মাহফুজ ভাই দিবে, তোরা আমার সাথে আসবি, তোরা মুনতাসির ভাইয়ের সাথে যাবি না। কি অবাক কাণ্ড! ওখানে এই ওয়ার্ড পর্যায়ে এইসব নেতা কর্মীদের সাথে মিটিং হচ্ছে। মিটিং করার পরে তাদেরকে বুঝায় পাঠিয়ে দিয়ে এরপর আমার সাথে বসলো। আমার সাথে বসে বলতেছে যে ভাই, এখান থেকে আপনি কিছু করতে পারবেন না। আমি বললাম যে আমার এলাকায় জন্ম, আমি এখান থেকে নির্বাচন তো পরে বসে, আমি এলাকার মানুষের জন্য কাজ করি, নির্বাচন এত সহজ, আমি এমপি হয়ে যাব? আমি মানুষকে ভালোবাসা দিই, তাদের বিপদে আপদে পাশে থাকি, চেষ্টা করি। সে বলে যে ভাই, এখান থেকে মাহফুজ করবে। আমি বললাম ওকে, ভেরি গুড, ওয়েলকাম, কাজ করেন, এলাকার মানুষের জন্য কাজ করেন। পরে মাহবুবের সাথে মাহবুব আমার সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা বলার পরে মাহফুজ ভাই, যিনি এখন বর্তমান উপদেষ্টা, উনি আমার সাথে 2-3 মিনিট কথা বললেন এবং উনিও বললেন যে ভাই, মাহবুব ভাই তো বলছে সব, বড় ভাই তো সব বলছে, তাহলে এইভাবে চলেন। আমি বললাম ভাই কিভাবে চলে? তার তো কোনো খোঁজ খবর নেই, তারা তো পাওয়া যায় না, আপনি কি আসলে নির্বাচন করবেন না কি করবেন? বলে যে ভাই, আপনি যা বলছি সেভাবে করেন, এত বেশি বলতে পারবো না, আমি ঢাকা 12, ঢাকা 8 এগুলো আমারে ছাড়েন, আমি ঢাকা মহানগর দক্ষিণটা কাজ করতে চাই, আর নোয়াখালী অঞ্চলটা আমারে ছাইরা দেন। আমি বললাম একজন উপদেষ্টা যদি বলে যে কাজ করতে চাই, তাহলে খুব ভালো, চলেন করি, একসাথে করি। কিন্তু এরপরে আর তার খবর নেই। সে তার এই দুর্নীতিবাজ ভাইরে দিয়ে দুর্নীতি করাইছে। সংগঠনটা এনসিপি ওই নোয়াখালী অঞ্চলে সবচেয়ে বেশি দুর্বল। নোয়াখালী অঞ্চলে মুনতাসির মাহমুদ প্রতিটা জেলায় গেছে, উপজেলায় গেছে, চেষ্টা করছে কাজ করার। আমার মতো বেশি আর কেউই কাজ করে নাই, কেউই খোঁজ খবর রাখে নাই তৃণমূলের। মাহবুব তার নিজেদের উপজেলায় পর্যন্ত ভালো মতো গোছাইতে পারেনি। সবচেয়ে বেশি দুর্বল ওই জায়গাটা,
তারা কি করছে? খালি দুর্নীতি। ওকে, দেখেন আমি পরে এনসিপির যারা পিসি মেম্বার থেকে শুরু করে টপ নেতাদেরকে সবাইকে রেকর্ড সহ দেখাইছে, একবার মাহবুবের রেকর্ড। ওকে, ভালো কথা মনে হয়েছে, মাহবুবের রেকর্ডটা একটু শুনাইয়া দিই, যেহেতু আপনারা আছেন, আপনার একটু শুনাইয়া দেওয়ার দরকার আছে। আপনারা কষ্ট করে দেখতেছেন, আপনাদেরকে একটু শুনাইয়া দেওয়া অবশ্যই দরকার আছে। এবং আমি যেটা এখন শোনাচ্ছি, আমি একবার নাহিদ ভাইয়ের মেসেজ থেকে, ব্যক্তিগত মেসেজ দেখাবো না, নাহিদ ভাইয়ের হোয়াটসঅ্যাপের ওখান থেকে আমি দেখাচ্ছি যে আমি সবাইকে প্রমাণ সহ দিছি, কোনো ব্যবস্থা নেই, কোনো মেসেজের রিপ্লাই নেই। ঠিক আছে, মানে ওরা আমাদেরকে দাস মনে করে। দাস হয়ে তো আমি থাকবো না, দাস হয়ে তো আমি থাকবো না। ঠিক আছে, দেখেন মাহবুব, এই আমি লিখে দিয়েছিলাম যে মাহবুবের বিরুদ্ধে প্রমাণ সহ আমি অফিসিয়ালি অভিযোগ দিলাম। নোয়াখালী অঞ্চলের সব কমিটি সে এককভাবে তার কথা অনুযায়ী দিতে বলেছে, এবং উনি কমিটি দেওয়ার পর শুধু ওই জেলার উনি একটা কমিটি দিচ্ছে তার উপজেলায়, ওই উপজেলার যারা সেন্ট্রাল মেম্বার ছিল, যেমন রাকিব ছিল, তারপরে আমাদের মিনহাজ ভাই ছিল, এই মিনহাজ ভাইকে কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ কষ্ট যে সে দিছে, এই মাহবুব অপমান করছে বলার মতো না। ওখানে আরো বলি, এই যে রেড কিসেন্টের কমিটি, সেখানে সে জামাত শিবির এনসিপির লোকজনকেও সে মাইনাস করছে, সে তার নিজের লোকজনকে বসাইছে, টাকা খাইয়া বসাইছে। প্রমাণ, আমি প্রতিটা কথার প্রমাণ আছে। দেখেন, পরে আমি বললাম যে উনি ওইখানে একটা জেলার সেন্ট্রাল মেম্বারদের উনি যারা ছিল, আমার তো দায়িত্ব ছিল, আমি অঞ্চল তত্ত্বাবধায়ক ছিলাম নোয়াখালী 3 জেলার, আমি লক্ষ্মীপুরের সেন্ট্রাল মেম্বার যারা আছে তাদের কাছ থেকে জাস্ট শেয়ার করে অনুমতি না, মানে একটা জাস্ট তাদেরকে জানানো যে ভাই কমিটিটা হচ্ছে, আপনারা অবগত থাকেন, এইটা করাই সে আমাকে শেয়ার করায়। উনি আমাকে গালাগালি করেছে এবং হুমকি দিয়েছে, এবং ওই অঞ্চলে ওনার হুমকি এবং খারাপ ব্যবহারের কারণে আমি কোনো কমিটি দিতে পারি নাই। দেখেন, আমি রেকর্ডটা এবার শুনে আরি, দেখেন আপনারা শুনেন, প্রমাণ সহ শুনেন, যারা দেখতেছেন একটু শেয়ার করে দেন, মানুষের এগুলো জানার দরকার আছে, কিভাবে এই জুলাইকে বিক্রি করে দিয়ে গাদ্দারি করে তারা ধ্বংস করেছে। দেখেন, শুনেন। শোনা যাচ্ছে কিনা বললেন, শোনা যাচ্ছে কিনা বললেন, নাহলে আমি আবার প্লে করবো। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই আমি আপনার বলছি কমিটি দিতে, আপনারা এখানে গণতন্ত্র চলাইতে বলছি, আপনারা বলতে দিছে, আপনারা আবার এটা গ্রুপে দিয়ে মতামত দিতে বলছে কে? ভাই আমারে তো এটা নিয়ে বারবার ঝামেলার মধ্যে ফেলাইছে। আপনার কমিটি দেওয়া দরকার নেই, আপনার কোনো কমিটি দেওয়া দরকার নেই। আমি তো কমিটিটা সিফাতরে পাঠাইছিলাম। এটা পরে দেখ, আমি কমিটি আপনি নিবেন, সেটা পরে দেখ। মাহবুব ভাই, আপনি এভাবে কথা বললে হবে? আপনি কথাটা শুনেন, আপনি আমার শোনা গেছে কিনা? সে আমারে বলতেছে যে তোরে কি আমি গণতন্ত্র চোদাইতে বলছি? চিন্তা করছেন, আমি যদি আবার কমিটি না দিতাম, আমি যদি আবার এই মানে অন্যদের মতামত না নিতাম, তাহলে আবার ঠিকই গ্রুপিং করে আমার বিরুদ্ধে বলতে যে তো গ্রুপিং করছে, সে তো নিজের মতো করে কমিটি দিচ্ছে। মানে কত ভাবে অন্যায়ভাবে হেনস্থা করেছে। নাহিদ ইসলাম, নাম্বার দেখাচ্ছি না, সরাসরি নাহিদ ইসলাম থেকে শুরু করে টপ 30 জন নেতাকে আমি এই রেকর্ড পাঠাইছি প্রমাণ সহ। 1 মাসের বেশি হয়েছে, আমাকে অব্যাহতি দিছে, স্থায়ী বহিষ্কার করে দিছে, এটার কোনো ব্যবস্থা নেই। শুনে কি বলে, গণতন্ত্র চোদাইতে না করছি নাকি? আসসালামু আলাইকুম মাহবুব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই আমি আপনার বলছি কমিটি দিতে, আপনারা এখানে গণতন্ত্র চলাইতে বলছি, আপনারা বলতে দিছে, আপনারা আবার এটা গ্রুপে দিয়ে মতামত দিতে বলছে কে? ভাই আমারে তো এটা নিয়ে বারবার ঝামেলার মধ্যে ফেলাইছে। আপনার কমিটি দেওয়া দরকার নেই, আপনার কোনো কমিটি দেওয়া দরকার নেই। আমি তো কমিটিটা সিফাতরে পাঠাইছিলাম। এটা পরে দেখ, আমি কমিটি আপনি নিবেন, সেটা পরে দেখ। মাহবুব ভাই, আপনি এভাবে কথা বললে হবে? আপনি কথাটা যাই হোক, মানে এটা একটা দেখালাম, ঠিক আছে, এটা একটা দেখালাম, এরকম অসংখ্য প্রমাণ আছে। ওকে, এবার আক্তারের ইস্যুতে আসতে হবে, যেহেতু আমরা অন্যান্য আরো অনেক ইস্যুতে চলে যাচ্ছি। সো মানে আমি আসলে যদি কথা বলি, কথা শেষ হবে না। দেখেন, জাস্ট একটু 1 মিনিটে শেষ করি। আমি পুঙ্খানুভাবে যথাযথভাবে কারণ দর্শানোর নোটিশে জবাব দিলাম, কেউ আমার সাথে যোগাযোগ করে না, মাহবুবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাকে নাহিদ ভাই 20 মিনিট কথা বলছিল ওই দিন রেড কিসেন্টে, আমি তখনও বসে আছি। পরের দিনও আমার 2 গেইটে আমার নিজস্ব ক্যাপাসিটিতে, আমি যেহেতু সততার পক্ষে অবস্থান নিয়েছিলাম রেড কিচেন সোসাইটিতে, 2 গেটে 200, 200, 400 লোক ছিল। আমি চাইলে ওই দিনও আন্দোলন করতে পারি। নাহিদ ভাই আমাকে বললেন, মুন্তাসির ভাই আমি বলতেছি আহ্বায়ক, আপনি আন্দোলন করেন না, আমি বিষয়টা দেখব, অব্যাহতি উঠানো হবে, সবকিছু আমি ন্যায়ের পক্ষে অবস্থান নিব। আমি নাহিদ ভাইয়ের কথার প্রতি সম্মান রেখে আমি ওখান থেকে চলে আসছি, সব লোকজনকে নিয়ে চলে আসছি। এরপরে উনি আর কল ধরে না, 1 মাস হয়ে গেছে উনি আর কল ধরে নাই। পিসি মেম্বারদের একজন কল ধরে নাই। সামান্তাপু একবার কল ধরেছিলেন, সামান্তাপুর সাথে আমার 2-1 বার কথা হয়েছে, এছাড়া কেউ কল ধরে নাই। এবং কল না ধরে এরপরে আমাকে আমাদের শৃঙ্খলা কমিটির যে মূল
আব্দুল্লাহ আল আমিন কি করলেন, উনি জানাইলেন যে যে একটা কমিটি করছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে। এর 3 দিন পরে কোনো যোগাযোগ কোনো কিছু ছাড়া আমাকে স্থায়ী বহিষ্কার করে দিল। এই হচ্ছে আপনাদের এনসিপি। আচ্ছা, আক্তার হোসেনের কাহিনীতে আসি। প্রথম হচ্ছে আক্তার হোসেন, এই যে আমার এখানে জামাত শিবিরের অনেক ভাইও কমেন্ট করছেন। আক্তার হোসেন সাহসী ছেলে, জুলাই গণঅভ্যুত্থানে তার অনেক অবদান আছে। শুধু জুলাই গণঅভ্যুত্থান না, ফ্যাসিবাদের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে উনি অনেক অবদান রেখেছেন, অনেক সাহসী ভূমিকা রেখেছেন। তার ডাকে আমি অনেকবার নেমেছি, মার খেয়েছি, তাকে বাঁচাতে গিয়ে মার খেয়েছি, অনেক অনেক কিছু হয়েছে, এবং বিভিন্ন সময়ে তাকে আমি সৎ মানুষ হিসাবে জেনে সাপোর্ট করে এসেছি। এই লোকটা জামাত শিবিরের বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, জামাত শিবিরের থেকে ফুল সাপোর্ট নিয়ে, সকল সুবিধা নিয়ে, মজা নিয়ে, জামাত শিবিরকে ইউজ করে তারপরে আবার তোমরা জামাত শিবির বলে অন্য লোকজনকে মাইনাস করবা, নোংরামি করবা। এই ধরনের রাজনীতি থেকে তো বেরোয় আসতে হবে। এই ধরনের মুনাফিকি তো এটা তো আওয়ামী লীগের যুগ না, এখনই হাসিনা পালায় গেছে। এই ধরনের মুনাফিকি আর চলবে না। কিন্তু এই আক্তাররা এরা এই ধরনের মুনাফিকিটাই করেছে। কি জামাত শিবির থেকে ফুল সাপোর্ট নিচ্ছে, ইসলামী লেবাস পইরা সরাসরি এলজিবিকিউ ওই সমকামীদের পক্ষে অবস্থান নিচ্ছে। দেখেন, আপনাদেরকে বলি, কতবার বলছি আমি, সে কি করছে, নিজে আক্তার হোসেন স্টেজে দাঁড়ায়া ওই সমকামী এলজিবিকিউ অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মুনতাসির রহমান তার নাম ঘোষণা করতেছে। দেখেন, শুনেন, আপনি শুনেছি, আপনারা তো এমনি শুনতে চান, আমরা আবার শুনাই। জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মোহাম্মদ মুনতাসির রহমান, জয়নাল আবেদিন শিশির। এই মুনতাসির রহমান, আমি মুনতাসির মাহমুদ না। এই যে দেখলেন, আক্তার হোসেন নিজে ঘোষণা করলো মোহাম্মদ মুনতাসির রহমান নামে একজনের, তাকেও কিন্তু, এটা কিন্তু দুষ্টামির বিষয় না, তাকেও কিন্তু অপমানিত করলো, এবং যখন সমালোচনা হইল তখন তাকে কোনো কিছু ছাড়া তাকে বাদ দিয়ে দিল। আর এদিকে আমার নাম মুনতাসির মাহমুদ, জুলাই গণঅভ্যুত্থানের নেতা মুনতাসির মাহমুদ কি করলো, আমাকে মানুষ সমকামী বলা শুরু করলো। আমি বারবার বললাম যে ভাই, আমি সাধারণ সবাই বললাম, ভাই এটা হাসির বিষয় না। আমাকে যখন এই যে বহিষ্কার করলো, লোকজন নিউজ করতেছে যে সমকামিতার অভিযোগে মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার পরিবার নাই, আমার বন্ধু বান্ধব নাই, মানুষ কি মনে করে, কি রকম আপনি চিন্তা করেন। এইরকম পরিস্থিতি, এরকম মানে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। আমি সাধারণ সবাই বলছি, সবার সামনে বলছি, হাসে, এটা হাসার বিষয় না। কেন একবার ক্লিয়ার করা যেত না? এদের কতটুকু মানে আন্তরিকতা তো দূরে থাকে, এটা কতটুকু ছোট মন মানসিকতার। তেজগাঁও কলেজে আমাদের উপর ছাত্র দলের লোকজন হামলা করছিল, কিছু 2-1 লোক। আমি সরাসরি ফোন দিলাম, কারণ আমরা তো ফ্যাসিবাদী আমলে, আমরা তো ভাইসে আসি নাই, ওই 24-এর 1 মাসের নেতা না তো। আমরা ফ্যাসিবাদী আমলে 8 বছর টানা সংগ্রাম করছি, খুনি হাসিনা বলছি, ভোট ডাকাতকে সরাসরি ভোট ডাকাত বলছি। কি হয়েছে, ওই আমি রাকিব ভাই, নাসির ভাই, তাদের সাথে আন্দোলন করছি, সরাসরি ফোন দিচ্ছি যে ভাই ছাত্র দলের এই ছেলে এভাবে হামলা করছে, তারা বহিষ্কার করে দিচ্ছে। আর আমার দল সেটা নিয়ে কোনো বিবৃতি দিতে রাজি না। তারা হিসাব নিকাশ করে, ডাকসুর, এইটা যদি দিই তাহলে তো মনে হয় ডাকসুতে আইরা যাবো, তাহলে মনে হয় ভোট কমে যাবো, এটা যদি করি তাহলে তো আওয়ামী লীগের ওই ভোটটা পাবো না। এই হিসাব নিকাশ করতে করতে ডাকসুতে তারা জিল্লতির জীবন বেছে নিয়েছে। দুঃখজনক, খুবই দুঃখজনক। আমার এইভাবে হামলা হয়েছে, কিন্তু না, ওখানে মিডিয়াকে বলা যাবে না, ওইখানে বিবৃতি দেওয়া যাবে না, তাহলে মুনতাসির ভাই আরেকটু উঠে যাবে। এরকম ভাবে তাদের সব নেতাদেরকে, পটেনশিয়াল যারা নেতা ছিল সবাইকে দমায় রাখছে, কাউকে উঠতে দেয় নাই, কাউকে গ্রো হইতে দেয় নাই, কাউকে তাদের পটেনশিয়াল, তারা যে সুন্দরভাবে কাজ করবে সেই সুযোগটুকু এই দুর্নীতিবাজ নেতারা দেয় নাই। তো কি হইল, আমি যখন বললাম, এত কিছু বললাম, এতবার বললাম, বারবার সব নেতাকে বললাম, তারা এই সমকামী মুনতাসির রহমান আর এই মুনতাসির মাহমুদ যে এক না, সেটা তারা একটা বিবৃতি দিল না। আমি মাদ্রাসায় পড়ছি, তানজিউল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় পড়ছি, আমি হাফেজ হয়েছি,
আমি এই তেজগাঁও কলেজ মসজিদে খতম তারাবির নামাজ পড়াইছি 12 বছর। আমার পিছনে মানুষ পুরা কোরআন নামাজ পড়ছে, আমাকে বলে সমগামী, এবং সেটার কোনো এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা এনসিপিকে বারবার বলার পরেও দেয় নাই। কেন, কি এই কাজ কি তারা করতে পারে? এবার বলি আক্তার হোসেনের দুর্নীতি নিয়ে আরো কিছু জিনিস একবারে প্রমাণ সহ বলি। তখন আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি। এই সময় জুলাই গণঅভ্যুত্থানের পরে তখন আসিফ নজরুল স্যাররা দায়িত্ব নিছেন। বিভিন্ন জেলায় পিপি বসানো হচ্ছে। পিপি বসানো হচ্ছে আমাদের নরসিংদী জেলার অ্যাডভোকেট শিরিন আপা। ফ্যাসিবাদী আমলে তিনি আমাদের গণ অধিকার পরিষদের সাথে ছিলেন। তার ছেলে যে তমাল, গোলাম রেশাদ তমাল আমাদের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলেন। আমি ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি, মোল্লা রহমতুল্লাহ ছিল সভাপতি। আমরা নূর থেকে বের হয়ে আসা অংশ। তো পিপি বসাবে, আমরা ডক্টর আসিফ নজরুল স্যারকে আমরা শিরিন আপার নাম রিকমেন্ড করলাম। আক্তারের লোকজন কি করলো, তার একটা পিএস ছিল তখন ঢাকা ইউনিভার্সিটির আরেকটা ছেলে আতিক মুন্সি, সে আক্তাররা শিরিন আপার নাম কেটে দিয়ে সেখানে আরেক মহিলা থেকে টাকা খেয়ে তার নাম দিয়ে দিল। অথচ এই শিরিন আপা ফ্যাসিবাদী আমলে কি পরিমাণ আন্দোলন করছে, কি পরিমাণ সমর্থন দিছে, এই আক্তারকেও দিছে বলার মতো না, তাকে বাদ দিয়ে দিল। তার ছেলে শিরিন আপার ছেলের তমাল ওই নরসিংদীতে ছাত্রলীগকে মোকাবেলা করতে গিয়ে যুবলীগের হামলায় তার মাথা ফেটে গিয়ে তার মাথার মানে একবার ছিদ্র হয়ে গেছে। তাকে সে বাঁচবে কি বাঁচবে না, লাইফ সাপোর্টে ছিল, এরকম অবস্থা, বাঁচবে কি বাঁচবে না আমরা এরকম সন্দিহান ছিলাম। তাকে চায়না, থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে হয়েছে। এরকম একটা নির্যাতিত ফ্যামিলি ভালো করে আক্তার চিনে, আক্তার নরসিংদীতে গিয়ে তার বাসায় উঠছে, সে তার নাম কেটে দিছে। কারণ ওই যে 50 লাখ টাকা পাবে আরেকজন থেকে, টাকা খেয়ে আরেকজনের নাম দিছে। আমি এই যে আপনি দেখেন না ইদানিং আমজনতার দলে তারেক রহমান, তার সাথে আমার অনেক রাজনৈতিক মত বিরোধ হইতে পারে, সে বিএনপির পক্ষে অন্যভাবে দালালি করে, সেজন্য আমি তার বিরুদ্ধে বলি। এবং সে বলে যে আওয়ামী লীগ নাকি জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো, এই ধরনের অন্যায় কথা বলে দেখি, আমি তার বিরোধিতা করি। কিন্তু এই তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের নেতা, জুলাই গণ অভ্যুত্থানের মূল নেতাদের মধ্যে এই আমজনতা দলের তারেক রহমান একজন, যে ভয় পায় নাই, রাজপথে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, সাহসের সাথে যুদ্ধ করেছে। আপনারা দেখেছেন সবাই। তার সাথে আমার যত মত বিরোধ থাকুক, তার যে স্বীকৃতি, তার যে অবদান, সেটাকে অবশ্যই আমি সম্মান করি। এই তারেক রহমান এই আমজনতা দলের এখন যতই পচে যাক, অনেকে হায়া দিচ্ছেন হয়তো, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তার অসামান্য অবদান আছে। এই তারেক রহমান শুধু জুলাই গণ অভ্যুত্থান না, পুরো ফ্যাসিবাদী আমলে এই যে তরুণদের রাজনীতি, তার পিছনে তার অনেক অবদান আছে। অনেক ভালো সংগঠক ছিলেন, ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একাই সংগ্রাম করেছেন, অনেক সংগ্রাম করেছেন। এই তারেক রহমান ভাই সাক্ষী। তিনিও বলেছিলেন, আমরা তখন প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে, আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আরো কমপক্ষে 10 জন সাক্ষী আছে, এটা কত টাকা আক্তার নিছে, কিভাবে 50 লাখ টাকা চাইছে। সে বলে যে পিপি বানাইতে হলে 50 লাখ টাকা লাগবে। এরপরে সে পাঠাইছে তার ওই পিএস আতিক মুন্সিকে, সে শিরিন আপাকে, ও আচ্ছা যেটা বলি, আক্তার তো আরেকজনের থেকে টাকা খেয়ে অলরেডি শিরিন আপার নাম কাইটা দিস। শিরিন আপার নাম কেটে দেওয়ার পরে আমরা তারেক ভাই, আতা ভাই সহ আমরা আসিফ নজরুলের কাছে গিয়ে বলছি যে এটা একটা, উনি একজন নির্যাতিত মানুষ, ভিকটিম, এবং এই যে প্রমাণ, আপনিও তারে চিনেন, তার ছেলে এভাবে ভিকটিম, সরকারি কোনো টাকা পয়সা নেয় নাই, এই মানুষটা আইনজীবী এবং তার সেই যোগ্যতা আছে, তাকে জাস্ট একটু সম্মানিত করেন। আসিফ নজরুলকে এভাবে বলানোর পরে একদিন না, এটার জন্য সচিবালয়ে আমাদের 3 দিন যেতে হয়েছে। আসিফ নজরুলকে আমি নিজে গেছি, তার পিএস কে বলছি, আসিফ নজরুলকে সরাসরি গিয়ে বসে, শেষ পর্যন্ত পাই না পরে গিয়ে বসে বলছি। এরপরে আসিফ নজরুল যেহেতু জানে, উনি শিরিন আপাকে পিপি দিচ্ছে। এই দেখেন কত রকম বাটপারেরা, আক্তার নিজে তার নাম কেটে দিছে, যেই আসিফ নজরুল তাকে পিপি বানায় দিল, সেই সাথে সাথে ফোন, ভাই আপা 50 লাখ টাকা লাগবে, আপনারা পিপি বানায় দিছি, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, 50 লাখ টাকা দেন। কি রকম মুনাফিক। শিরিন আপা খুশি হয়ে, ওই তার পিএস আতিক মুন্সি আসছে টাকা নিতে, খুশি হয়ে শিরিন আপার গাড়িতে বসে 1 লাখ টাকা দিয়ে দিস, খুশি হয়ে 1 লাখ টাকা দিয়ে দিস। এটা সাক্ষী আছে, এনসিপি নেতারা সাক্ষী আছে, আতাউল্লাহ ভাই সাক্ষী আছে, সাইফুল্লাহ হায়দার ভাই সাক্ষী আছে,
তারা এটার চাক্ষুষ সাক্ষী। 1 লাখ টাকা শিরিন আপা খুশি হয়ে ওই আক্তারের পিএস আতিক মুন্সিকে দিয়ে দিছে। সে রাগে ফেটে পড়ছে, আরে পিপি আমরা বানাই, পিপি আরো নামও কেটে দিতে পারবো, আরো পিপি বসাইতে পারবো। 1 লাখ টাকা দেন, 50 লাখ টাকা দিতে হবে। পিপি হতে হলে 50 লাখ টাকার কমে হবে না। আমরা যেমন নাম দিতে পারি, নাম কাইটা দিতে পারি। এই ধরনের অন্যায় কথা বলছে আমার সামনে, আমি নিজের কানে শুনছি। আমি এই জন্য এই বাটপারদের কল রেকর্ডের জন্য আমি করি। আমি বলছিলাম যে তমালকে বলছিলাম শিনাপার ছেড়ে যে রেকর্ড করো, প্রমাণ রাখো, কিন্তু ওই সময় কোনো কারণে হয় না। আমরা একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম, এর মধ্যে এই ঘটনা, প্রমাণ রাখে না। এই জন্য এর বাটপারদের প্রমাণ রাখতে হয়। তারপরেও প্রমাণ আসছে, যথেষ্ট প্রমাণ আসছে। সে পরে কি করলো, যখন মানে 1 লাখ টাকা নিল, 1 লাখ টাকা ঘুষ নিয়ে এবার সে বলতেছে আতিক মুন্সি কি দৌর্দণ্ড প্রতাপ, 50 লাখ টাকা লাগবে। শিরিন আপা আক্তারকে কল দিল, আক্তার ভাইকে কল দিয়ে বললো যে কি ব্যাপার, আমার কাছ থেকে এরকম টাকা চাচ্ছে, কি বিষয় কি? আক্তার কি বলছে জানেন, আতিক মুন্সির কথাই আমার কথা, সে যেটা বলতেছে যেভাবে বলতেছে সেভাবে করেন। এগুলো মিথ্যা বানানো কথা না, আরো প্রমাণ দিচ্ছি, পাবেন আপনারা। সে বানানো কথা না, বলে যে আতিক মুন্সির কথাই আমার কথা, আপনি সে যেটা বলতেছে সেভাবে করেন। এরপরে সে বলতেছে আতিক মুন্সি যে 50 লাখ টাকা না দিলে পিপি নাম যেভাবে ঢুকছে নাম আমরা কাটাই দিতে পারি, আপনি পিপি থাকতে পারবেন না। এই ধরনের অন্যায় কাজ সে করেছে। এরপরে যখন আমজনতা দলের তারেক রহমান ভাই এটা কিছুদিন আগে ফাঁস করছে, আক্তার যখন নিউ ইয়র্কে গেল তখন ফাঁস করছে, তখন এই আক্তার স্বীকার তো করে না, এই আক্তার আবার কল দিস শিরিন আপারে, তখন কল দিস, কল দিয়ে তাকে ফোর্স করছে, বাধ্য করছে। শিরিন আপারে কিন্তু আবার অব্যাহতি দিস, অন্য কারণে অব্যাহতি দিস, অব্যাহতি দিয়ে ফোর্স করছে, ভাই আপনাকে তো আপনার দলে নিব, কিন্তু আপনি এখন একটা লাইভ করে বলেন যে না না এরকম কোনো কিছু হয় নাই, আপনার কাছে কোনো টাকা পয়সা আক্তার চায় নাই। শিরিন আপা বলছে কেন, আমি মিথ্যা কথা কেন বলবো? তারেক ভাই আবার তারেক ভাইকে কত ছোট করে কথা বলছে, কিরকম ছোট লোক। তারেক ভাইয়ের সাথে আমার কত বিরোধ হয়েছে, আমি কখনো তাকে অসম্মান করে কথা বলছি? আমি তার আম তারেক বলছি, দই তারেক বলছি? আরে ভাই, সে নিজের কষ্ট করে দুর্নীতি না করে টাকা কামায়। এই শালা আক্তার ফোন দিয়ে কি কয়, শিরিন আপারে বলতেছে ওই দই তারেকের লগে আপনি কি করতেছেন, দই তারেক মিলে আমার বিরুদ্ধে কেন লিখতেছেন? শিরিন আপা কি দই তারেক কি কই, যে দই তারেক আম তারেক। চিন্তা করেন কিরকম ছোট লোক। এই তারেকের টাকায় চলতো এই আক্তাররা, এই আক্তার আসিফরা তারেকের টাকায়ও চলছে, অস্বীকার করতে পারবে না। এই অকৃতজ্ঞ, এই অকৃতজ্ঞতার জন্যই আল্লাহ তাদেরকে ধ্বংস করবে। আক্তার বলতেছে দই তারেক আম তারেক। তারেক ভাই দই বিক্রি করতো ওই সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় পলাশির মোড়ে। এই মানুষটার সাথে আমার যত বিরোধ থাকুক, সে সব সময় সৎভাবে চেষ্টা করছে। তো দই তারেক আম তারেক তার সাথে মিলেমিশে কেন করতেছেন? শিরিন আপা বলে কই না, আমার সাথে তো তার যোগাযোগই নাই। তখন বলে যে না আপনি এখনই এটা ইয়া করেন, একটা লাইভে যান, লাইভে গিয়ে বলেন যে আক্তার হোসেন এরকম কোনো টাকা পয়সা চায়নি। শিরিন আপা সরাসরি অস্বীকার করছে, না আমি এটা করতে পারবো না, আমি মিথ্যা কথা কেন বলবো, আমি চুপ থাকতে পারবো, আমি তো মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না যে না আক্তার হোসেন এটা করে নাই। আপনি তো টাকা চাইছেন, আপনি আতিক মুন্সির কথা বলছেন, 50 লাখ টাকা চাইছেন, ঘুষ চাইছেন, আমার নাম কাটাইয়া দিবে বলছেন, হুমকি দিচ্ছেন, 1 লাখ টাকা নিছেন, এগুলো সব প্রমাণ আছে। আমি এটা করতে পারবো না, এবং এগুলো সব সাক্ষী আছে, মুনতাসির আরো অনেকে সাক্ষী ছিল। পরে আমি তখন আহ্বায়ক নাহিদ ইসলামের রুমে বসা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রুমে বসা রূপেন ট্রেড সেন্টারে, আমার সাথে লুৎফুর ভাই ছিলেন, সম্ভবত সাইফ মুস্তাফিজ ভাই ছিলেন, আরো 2-1 জন ছিলেন। আক্তার আমারে কল দিস লাউড স্পিকারে, ভাই মুনতাসির ভাই এখানে কি হইতেছে, আমার নামে এগুলো ছড়াইতেছে। আমি বললাম যে ভাই আমি তো জানি না, আমি আসলেই জানতাম না, কারণ তারেক ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগই নাই। তারেক ভাই এটা তার জায়গা থেকে ফাঁস করছে, আমি আমার তারেক ভাইয়ের সাথে, আমি বলি যে আমার সাথে কোনো যোগাযোগ নাই। কয় না আপনি এগুলো কি করতেছেন, আমি কি করলাম, এই ঘটনা তো সত্যি, আপনি ঘটাইছেন, আপনি এটা সরি বলেন, তার কাছে মাফ চান, শিরিন আপার কাছে মাফ চান, যে ঠিক আছে 50 লাখ টাকা মাফ ভুলেছে, এটা মাফ চান। আপনি মাফ না চেয়ে আপনি আবার তারে লাইভ করার জন্য ফোর্স করতেছেন, আমারে দোষ দিচ্ছেন, আমারে বলতেছেন, আমি নিজের সাথে চাক্ষুষ সাক্ষী, আমি কেন মিথ্যা কথা বলবো? তাহলে দেখেন এই যে আক্তাররা, এই পিপি তো একটা নরসিংদী জেলার কথা বললাম, আরো কত জেলায় জানি না আসিফ নজরুল স্যার তারে কতটুকু সুযোগ দিছে, কত জেলায় সে এরকম পিপি বসাইছে, আর কত মানে কোটি টাকা সে এখান থেকে লুটপাট করছে, সেটা বিচার বিবেচনা আপনার কাছে রাখলাম। এবং আমি যে কথা বলতেছি প্রতিটা কথার স্পষ্ট প্রমাণ আছে। এই যে বললাম গে ইস্যু, সমকামী ইস্যু, আমার মানহানি হয়েছে, আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি মামলা করব। এই যে পিপি বানানোর জন্য টাকা নিছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, অবশ্যই মামলা হতে হবে। আপনারা যদি আমার সাথে এগ্রি থাকেন, আপনারা বলেন আমার মামলা করা উচিত কি উচিত না, জুলাইকে বিক্রি করে দেওয়া এই গাদ্দারদের বিরুদ্ধে আমার অবস্থান নেওয়া উচিত কিনা।
আমার মনে হয় লাইফটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আমি জানি না আর কন্টিনিউ করা উচিত হবে কিনা। আপনারা চাইলে আরো আরো আমি বলতে পারবো, কিন্তু সবকিছু বলতে চাই না। যেমন আজকে আমাকে যারা এনসিপি নেতারা, এতদিন কোনো খবর নেই, আজকে যারা আমাকে কল দিয়েছে, তারা কি কি দুর্নীতি করছে সেই দুর্নীতির প্রমাণ কল রেকর্ড আমার কাছে আছে। আমি ধীরে ধীরে প্রকাশ করবো, একদিনে কতটুকু করব। দেখেন, আপনারা আমাকে বলেন যে এতদিন কেন বলেন নাই, আবার প্রকাশ করলে বলেন কেন করতেছেন, দলের ক্ষতি কেন করতেছেন। ভাই, দলের শৃঙ্খলা কমিটিতে নিয়ম মেনে কত হাজারবার যে আমি অভিযোগ জানাইছি, কতবার চেষ্টা করেছি, তারা কোনো কিছু শুনে নেই। তাদের কাছে দল কোনো বিষয় না, জুলাই কোনো বিষয় না, তাদের কাছে হচ্ছে তাদের বাটপাড়িটাই বিষয়। এই যে অনেকে বলছেন মামলা করা উচিত, তাহলে অবশ্যই মামলা তো করতে হবে। এই যে যারা খারাপ কমেন্ট করতেছেন, কি বুঝে খারাপ কমেন্ট করতেছেন আমাকে বুঝাইয়া বলেন। একটা যৌক্তিক কোশ্চেন বলেন যে হ্যাঁ মুন্তাসির ভাই আপনি এই জিনিসটা ভুল বলছেন, এই জিনিসটা অন্যায় কথা বলছেন। এই ধরনের অন্যায় কাজ তারা করতেছে, জুলাই বিক্রি করে দিয়ে তারা এই ধরনের অন্যায় কাজ করছে। আমি তো কোনো জায়গায় কোনো অন্যায় কাজের জন্য যাইনি। 1 টাকা দুর্নীতি, 1 টাকা অন্যায় আমি করিনি। অনেক সুযোগ ছিল, মানুষের উপকার করছি, নিজের শ্রমের টাকা দিয়ে, নিজের ইনকাম করা সৎ টাকা দিয়ে, ব্যবসার টাকা দিয়ে আমি সংগঠন চালাইছি। তারা কি করছে? দুর্নীতির হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, সব প্রমাণ বের হয়ে আসবে। এটা ডিজিটাল যুগ। উপদেষ্টা মাহফুজ আলম, জিল্লতির জীবন উপহার দিতে চাও তুমি মানুষরে, উপদেষ্টা মাহফুজ আলম থেকে শুরু করে যেসব দুর্নীতিবাজ আছে স্পষ্টভাবে বলে দিই, এটা ডিজিটাল যুগ, এটা জেনজি যুগ। আওয়ামী লীগকে তারাইছে আর তোমারে ছাড়াই দেবে এরকম কোনো সুযোগ নাই, তোমারেও এরা ছাড়বে না। তুমি যদি ওই তুরস্কে বাসা বানায় থাকো, দুবাইতে বানায় থাকো, আর চায়নায় তোমার ভাইরে দিয়ে সম্পত্তি পাঠাইতে থাকো, আর যারেই যা কইরা থাকো, এই জেনজি প্রজন্ম ছাড়বে না। মনে করো না বিএনপির সাথে নেগোসিয়েশন করে এমপি মন্ত্রী হয়ে যাবা, আর না পারলে মাস্টার্সের কথা বইলা বিদেশ যায় পালায়া যাবা। ক্ষমতা থেকে নামো, সকাল বিকাল পিটাবে মানুষ। আমরা পিটাবো না, আমরাই প্রোটেক্ট করব। কিন্তু যাদের সাথে দুর্নীতি করছো, জুলাইকে যে বিক্রি করে দিছো, ওই শহীদদের পরিবার এসে পিটাবে, ওই আহতরা এসে পিটাবে যে গাদ্দারি তোমরা বাংলাদেশের মানুষের সাথে করছো। একটু যদি অনুশোচনা থাকে, মাফ চেয়ে, নিঃশর্তভাবে মাফ চেয়ে নেমে যাও। এবং উপদেষ্টারা কেন নির্বাচন করবে? উপদেষ্টারা অ্যাবসলিউট পাওয়ারে ছিল, সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করে ওসি ডিসি সবকিছু বসাইছে। কোন ভিত্তিতে উপদেষ্টারা এই নির্বাচন করতে চায়? অবশ্যই কোনো উপদেষ্টার নির্বাচন করার কোনো সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নেই। তারা যদি নির্বাচন করতে চায় 5 বছর জনগণের জন্য কাজ করে তারপরে নির্বাচন করবে, এটাই হওয়া উচিত। যাই হোক, লাইফটা অনেক বড় হয়েছে, তার এখনো অনেক মানুষ দেখছেন। তারপর আমি বিদায় নিতে চাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি যদি সম্ভব হয় কিছু প্রশ্ন নিব, নাহলে আপাতত আমি আজকে শেষ করব। কিন্তু এই যে একজন লিখছেন, আপনি মনে হয় ধোয়া তুলসী পাতা হুজুর। হ্যাঁ ভাই, আমি আমার সততার উপর 100% দৃঢ়তা দিয়ে আমি বলতে পারি, আমি আল্লাহর উপর সেই ভরসা করে বলতে পারি যে আমি মুনতাসির দুর্নীতি করি নাই। যদি দুর্নীতি করতাম, ডিজিটাল যুগ, তারা উপদেষ্টা, তাদের কাছে ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, তাদের প্রতিটা কল রেকর্ড করতে পারে, তাদের কাছে সব কিছু আছে। আমি যদি দুর্নীতি বিন্দু মাত্র করতাম, এই সৎ সাহস নিয়ে দাঁড়াতে পারতাম না। দুর্নীতি করার দরকার নেই তো। আওয়ামী লীগ আমরা বৈধভাবে অনেক বঞ্চিত হয়েছি। আমার জন্ম ঢাকা শহরে, আমরা ফ্যামিলি পারিবারিক ভাবে, আমার ফ্যামিলি, এগুলো বলতে চাই না, এগুলো লিখছি, আমি অনেক কিছু লিখছি। আমার আব্বু আম্মু দুজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। আমার আব্বু এই এলাকায় রাজনীতি করে নির্যাতিত হয়ে অনেক বেশি সাফার করেছেন, অনেক বেশি। এখন আব্বু অসুস্থ, জেলে গিয়েছেন, এই আন্দোলনের সময় লাইফ সাপোর্টে ছিলেন। আমার ফ্যামিলির অনেক ত্যাগ আছে। আমার বোনরাও লজ্জা পায় এই রাজনীতি করে, দেশের মানুষের জন্য কথা বলে, এই একবার আমার সমকামী বানায়, একবার বহিষ্কার করে, এই ধরনের অন্যায়গুলো সহ্য করেও টিকে আছি, কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই জুলাই গণঅভ্যুত্থান আমরা করেছি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা হার মানব না। সুতরাং এই ধরনের অন্যায় কথাগুলো বললেন না। আমি একটা পয়সাও দুর্নীতি করি নাই, দুর্নীতি করার দরকার নাই। আমার বৈধ ব্যবসা ছিল, আমি সারা জীবন গরু বিক্রি করছি, আমি আম বিক্রি করছি, আমি মধু বিক্রি করছি, আমি রাজশাহীতে গেছি, ঢাকা শহর ছাইরা না ঘুমাইয়া রোদের মধ্যে পুরে পুরে আমি ব্যবসা করছি, আমি টাকা পয়সা ইনকাম করছি, বৈধভাবে করছি। আমি স্টুডেন্ট কনসালটেন্সি দিছি, বাইরে আরো লোক পাঠানোর চেষ্টা করছি। এই রাজনীতির কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার ইনশাল্লাহ শুরু করব, এবং এখনো চলমান আছে। আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাইড। এডকিসেন্টে চাকরি নিয়েছিলাম,
বৈধভাবে নিয়েছিলাম। সো আল্লাহ ভরসা, আমি আল্লাহর উপর ভরসা রাখি। আমি শেষে এই কথাই বলবো যে যদি সৎ, এই যে আমাকে মানুষ বলে যে ভাই সততা দিয়ে রাজনীতি হয় না, দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না, আমি এটাকে ভুল প্রমাণিত করতে চাই। আপনারা যদি, জনগণ যদি আমার সাথে থাকেন, তাহলে আমি এই জিনিসটাকে ভুল প্রমাণিত করতে চাই যে সততা দিয়েও রাজনীতি হয়। সততা এবং দুর্নীতি ছাড়া মানুষের ভালোবাসা নিয়ে, জনগণকে নিয়ে রাজনীতি হয়। জুলাইকে আমাদের টিকিয়ে রাখতে হবে ভাই। এই জুলাই মানে কি দেখেন, আমি আওয়ামী লীগের লোকজনকেও বলছি, যারা আওয়ামী লীগের নিরীহ সমর্থক ছিল, শুধুমাত্র আওয়ামী লীগ করতো, কিন্তু কোনো মানুষের উপর নির্যাতন করে নাই, খুন করে নাই, ধর্ষণ করে নাই, কারো সম্পত্তি দখল করে নাই, তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে যে দল হিসাবে আওয়ামী লীগ অন্যায় করছে, মানুষের ভোটাধিকার হরণ করছে, তারপর গণহত্যা চালাইছে খুনি হাসিনা, এই ধরনের ভুল অনুশোচনা, এই ভুলটা থেকে অনুশোচনা যদি তাদের আসে এবং বাংলাদেশের জনগণের কাছে যদি তারা ক্ষমা যায়, যদি বাংলাদেশের জনগণের কাছে তারা নিঃশর্তভাবে তাদের ভুলের জন্য ক্ষমা চায় এবং তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকে, তাহলে হয়তো বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করে দিতেও পারে। এবং তাদের উপরেও যাতে নির্যাতন না হয় ওই আওয়ামী লীগ স্টাইলে, আমরা উদার হতে চাই, তাদের উপরেও যাতে কেউ মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ বানিয়ে নির্যাতন করতে না পারে, তাদের উপরে যাতে নিষ্পেষণ করতে না পারে, মামলা বাণিজ্য করতে না পারে, সেটার জন্য আমরা তাদের পাশেও দাঁড়াতে চাই। কারণ আমরা তো সকল ধর্মের, সকল মতের, সকল রাজনৈতিক দলের, যত মত বিরোধ থাকুক, পাহাড়ি, বাঙালি, মারমা, চাকমা, সকল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য নিরাপদ বাংলাদেশ চাই। এটাই আমাদের স্পিরিট। জুলাই তো এটাই, জুলাইকে ধ্বংস করে দিয়েছে তারা। সুতরাং আমি বলবো যে আপনারা যারা লাইভটি দেখেছেন, কষ্ট করে শেয়ার করে দিবেন। যারা শেষে যুক্ত হয়েছেন তারা প্রথম থেকে দেখবেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা আমার পাশে দাঁড়ান। এবং আমার সিকিউরিটি ইস্যু আছে, আমার বাসার নিচে পর্যন্ত এই লোকজন, যারা উপদেষ্টা ভাড়া করছে লোকজন, তারা এখানে আসে। আমি তেজগাঁও থানায় জিডি করছি, আমার বাসায় এসে আমার কথা জিজ্ঞেস করছে আমার বাসার নিচে এসে, এবং সেগুলো সিসিটিভি ফুটেজ আছে, প্রমাণ আছে। আমি যখন কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে যেদিন গিয়েছিলাম, সেই সময় আমাকে লোকজন ফলো করেছে বাইক নিয়ে, সেগুলো সিসিটিভি ফুটেজ আছে। আমি বলবো যে আমার, যেহেতু আমি একটা বড় শক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে লেগেছি। আমি সেই 12ই অক্টোবর ঘোষণা দিয়েছিলাম যে আমি মুনতাসির মাহমুদ এই জুলাইয়ের গাদ্দারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। জুলাইয়ের গাদ্দার যদি এনসিপির হয়, বিএনপির হয়, জামাতের হয়, যেই গাদ্দার হবে তার বিরুদ্ধে আমি অবস্থান নিলাম, আমি বিদ্রোহ ঘোষণা করলাম। সেজন্য আমি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, জনগণের ভালোবাসা যদি থাকে, এই ঢাকা 12, ফার্মগেট, তেজগাঁও, হাতিরঝিল, শেরেবাংলানগর, তেজগাঁও শিল্পাঞ্চল, এই এলাকা থেকে ইনশাল্লাহ আমি নির্বাচন করব, জাতীয় নির্বাচন করব, এবং প্রতিটা মানুষের বাসায় বাসায় গিয়ে তাদের দুঃখ কষ্টে তাদের পাশে থাকব। যদি মানুষ আমাকে সমর্থন করে, আমাকে ভালোবাসা দেয়, ইনশাল্লাহ আমি আপনাদের সমর্থন নিয়ে আল্লাহর উপর ভরসা করে নির্বাচন করব, এবং ইনশাল্লাহ আমি সংসদে যাব এবং আপনাদের কথাই বলবো। সত্য কথা বলার জন্য যে কোনো দল থাকতে হবে এমন কোনো কথা নাই। আমি ইনশাল্লাহ জুলাইকে টিকিয়ে রাখার জন্য যা যা করা লাগে করব। শহীদদের পরিবার, আরো অনেক কষ্টের কথা আছে, এগুলো আমি আসলে বলে শেষ করতে পারবো না। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এই ঢাকা 12, ফার্মগেট, তেজগাঁও এলাকায় ইনশাল্লাহ আমি আগেই ঘোষণা দিয়েছি, এখানে যদি আসিফ মাহমুদ নির্বাচন করে, যেই নির্বাচন করুক, আমি এই আসন থেকে জনগণের প্রতিনিধি হিসাবে ইনশাল্লাহ নির্বাচন করব। আপনাদের সহযোগিতা চাই। আমার যদি কোনো ভুল থাকে আমাকে বিনীতভাবে জানাবেন, আমাকে সংশোধন করে দিবেন। আমি আমার ভুল বুঝে নিতে রাজি আছি, আমি সংশোধন করতে রাজি আছি, আমি নিজের ভুল শুধরাতে রাজি আছি। মানুষ মাত্রই ভুল। আমি ভুল শুধরে নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, পরামর্শ নিয়ে, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে চাই, এবং এই দেশের মানুষের জন্য, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমি জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে স্পিরিট, সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সকল ধর্মের যে আমার বিরোধী মত, যে আমার সাথে দ্বিমত করবে, তার মতামতটা দেওয়ার অধিকার, তার ভোটাধিকার, তার নিরাপত্তার অধিকার, সে যাতে নিরাপদে মুনতাসির ভাইকে গালি দিতে পারে। গালি বলতে গালি বুঝাচ্ছি না, গালি বলতে সে যাতে মুনতাসির ভাই অন্যায় করলে, ভুল করলে, যাতে নিরাপদে তার বাসায় বসে থেকে মুনতাসির ভাইয়ের বিরুদ্ধে বলতে পারে, মুনতাসির ভাইয়ের বিরুদ্ধে মত প্রকাশ করতে পারে, সেটার জন্য নিরাপদ যেই সুযোগ দরকার সেটা আমরা করে দিতে চাই। সেটাই হচ্ছে জুলাইয়ের স্পিড। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ভুল হলে আমাকে পরামর্শ দিবেন। এবং আমি আবারও ঘোষণা দিচ্ছি,
এই জুলাইয়ের যে গাদ্দার যারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে, যারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, যারা শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে, তাদের বিরুদ্ধে আমি মুনতাসির মাহমুদ একা হলেও লড়াই করে যাব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন যুক্ত হলেন তারা শুরু থেকে দেখে নেবেন। আমি সবাইকে আবারও অনুরোধ করছি, আমি এত কাহিনীর মধ্যে, যেহেতু উপদেষ্টা নিজেই তথ্য উপদেষ্টা, সে কিন্তু ওই সময় আমি যখন তার বিরুদ্ধে বলেছিলাম আমার ভিডিও নামিয়ে দিয়েছিল, আমার ফেসবুকে অনেক রিপোর্ট করেছে, আমার আইডিটা খেয়ে ফেলার অনেক চেষ্টা করেছে, আমার আইডি ভেরিফাইড দেখি খেতে পারে নাই, নষ্ট করতে পারে নাই। আপনারা দয়া করে আমার আইডিটা শেয়ার করবেন, এই লাইভটা শেয়ার করবেন, মানুষকে জানাবেন, আমার পক্ষে লিখবেন, আমার কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন। তো আমি যে সত্যের পক্ষে দাঁড়াইছি, বাংলাদেশের পক্ষে দাঁড়াইছি, এটা মানুষকে জানিয়ে দিবেন। এটা মানুষের জানা দরকার, মানুষকে জানিয়ে দিবেন, এবং মানুষ যাতে সত্যটা জেনে সত্যের পক্ষে অবস্থান নিতে পারে। এনসিপি, তৃণমূল থেকে শুরু করে বহু মানুষ অভিযোগ আর অভিযোগ, মামলা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো হীন অন্যায় নাই তারা বাংলাদেশের মানুষের সাথে করে নাই। কিন্তু এটা কি এনসিপি করেছে? এনসিপি দল হিসেবে করেছে না। এনসিপির যারা তৃণমূল আছে তারা নিজেরাই অবহেলিত, তারা নিজেরা মার খাচ্ছে, তাদের পক্ষে দল দাঁড়াচ্ছে না। এনসিপির অল্প কিছু দুর্নীতিবাজ নেতা আর ওই ছাত্র উপদেষ্টারা দুর্নীতি করে সব কিছু ধ্বংস করে ফেলেছে। জুলাইকেও ধ্বংস করেছে, এনসিপিকেও ধ্বংস করেছে, আর জামাত শিবিরকে জিল্লতির জীবন উপহার দিতে গিয়ে নিজেরা জিল্লতির জীবন এখন বরণ করে নিয়েছে, উপভোগ করছে। খুবই দুঃখজনক বিষয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতাদের এই রকম অধপতন আমরা আশা করি নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আবারও সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ ছাড়া আমি আর কারো উপর ভরসা করি না। আমি কিরকম মানসিক কষ্ট, আমি কিরকম মানে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এগুলো আমি বুঝাইতে পারবো না। যেমন এনসিপির গান, এনসিপি যে শাপলাকলি নিয়ে একটা গান ছেড়েছে, আমি এই গানটা দেখে কান্না করে দিছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে যে ইস কি সুন্দর গান। আমি শেয়ার করছিলাম, আমার আইডিতে পাবেন। যদি দলটা এরকম হইতো, যদি দলটা এরকম সত্যিকার অর্থে দুর্নীতি মুক্ত এরকম সুন্দর একটা দল হইতো, কিন্তু এনসিপি সেটা হয় নাই। দুঃখজনক, এনসিপি সেটা হয় নাই। শেয়ার করেছিলাম, আমার এত কষ্ট লাগছে, এত দুঃখ আমি পাইছি। আপনারা আমার জন্য দোয়া করেন, আবারও দোয়া চাচ্ছি। ভিডিওটা শেয়ার করেন। আমি যেহেতু অন্যায়ের পক্ষে দাঁড়াইছি, আমার জন্য অনেক সিকিউরিটি রিস্ক আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। ইভেন আমি মিডিয়ার সাপোর্ট পাই নাই, আমি টক শোতে যেতে চেয়েছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এনসিপির যে কোনো নেতা এখন টক শোতে সবচেয়ে ভালো পারফরমেন্স যার, ওই যে সারোয়ার তুষার হোক, সাইফ মুস্তাফিজ হোক, অথবা যেই হোক, আমাকে ফেস করার সৎ সাহস তাদের নাই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যারা টক শো করেন, যারা মিডিয়ার আছেন, তারা আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাদের সাথে কথা বলতে আগ্রহী। আমি যে কোনো সত্যের জন্য, বাংলাদেশের স্বার্থে আমি যে কাউকে ফেস করতে রাজি। আপনারা যদি আমাকে টক শোতে নেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি সকল প্রমাণ সহ সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং দেশের স্বার্থে এটা দরকার, এটা এনসিপির বিরুদ্ধে না। এনসিপিকেও এই দুর্নীতিবাজ এবং এই অন্যায়কারী, এই মাইনাস রাজনীতি করা, এই জুলাই বিক্রি করে দেওয়া গাদ্দারদের হাত থেকে এনসিপিকে রক্ষা করতে হবে, অবশ্যই রক্ষা করতে হবে, নাহলে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেছে অলরেডি, আর কিচ্ছু নাই। বিএনপির সাথে নেগোসিয়েশন করে ওই দয়ার কয়টা পোস্ট, কেন ভাই? বিএনপির ওই যে ঢাকা 10-এ আছে অসীম ভাই, কেন সে স্যাক্রিফাইস করবে? তার স্যাক্রিফাইস নাই। উত্তরাতে আছে জাহাঙ্গীর ভাই, কেন সে এত বছর রাজনীতি করে, কেন সে ত্যাগ করবে? ফেয়ার ভাবে জিতো, কেন তোমার জন্য ছেড়ে দিতে হবে? এত বছর রাজনীতি করছে, এত বছর নির্যাতিত হয়েছে, তোমার জন্য দল, তোমার জন্য আসন ছেড়ে দিবে? তোমার কি স্বতন্ত্র পলিটিক্স, স্বতন্ত্র কি রাজনীতি থাকতেছে? সারা জীবন বিএনপির পক্ষে বলে, বড় বড় লেকচার দিয়ে চাঁদাবাজ বলে, এখন সেই চাঁদাবাজদের সাথে বসতেছো, চাঁদাবাজদের সাথে সিট মন্ত্রিত্ব ভাগাভাগি করতেছো, আর মানুষের কাছে ছেড়ে দিছো যে নমিনেশন 1000 নমিনেশন নাকি অলরেডি ফর্ম বিক্রি হয়ে গেছে, 1 কোটি টাকার বেশি অলরেডি উঠে গেছে। কি ধরনের ভীষণ প্রতারণা, কি ধরনের প্রতারণা, কোন লেভেলের প্রতারণা এই তৃণমূলের সাথে, এনসিপির সাথে। তৃণমূলের দোষটা কি? এনসিপির যারা সহযোদ্ধা, তারা কি পরিমাণ কষ্ট করে দলকে টিকায় রাখছে, আমি এটা অবশ্যই বলতে পারি। এই তেজগাঁও, শিল্পাঞ্চল, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সব জায়গায় এনসিপির তৃণমূলের নেতা কর্মীরা তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে, নিজেদের টাকা পয়সা দিয়ে খরচ করে দলটাকে টিকিয়ে রাখছে। আর ওই দুর্নীতিবাজ নেতারা আইসা ওই টাকার গরমে আরেকজনকে বসায় দেয়, ওই ত্যাগীদেরকে মাইনাস করে দেয়, ওদেরকে বসায় দেয়। এই ধরনের অন্যায় কাজগুলো করতেছে। তবে আমি বলবো
এনসিপিরও যারা আছেন, ওভারঅল যারা আছেন, সবাইকেই বলবো যে আপনারা হতাশ হবেন না। বাংলাদেশের রাজনৈতিক কালচারটা অবশ্যই অনেক নোংরা, অনেক খারাপ, কিন্তু আপনারা যদি হাল ছেড়ে দেন তাহলে ছেড়ে দিলেন, আর কোনো লাভ নেই। আর আপনারা যদি হালটা ধরে রাখেন, আপনারা যদি এই নোংরামির সাথে পরাজিত না হয়ে আপনারা যদি একটু সৎ সাহস রেখে টিকে থাকেন এবং নিজেদের মধ্যে, আমাদের মতো যারা আছে, উসমান হাদি আছে, সে তার মতো করে চেষ্টা করতেছে, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক সাদিক কেয়ম আছে, সে শিবির করুক, কোনো সমস্যা নেই। জুলাইকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আমাদের এক থাকতে হবে। সেই জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক সাদিক কেয়ুম, তারপরে হচ্ছে এই যে শরীফ ওসমান হাদি, তারপরে আরো যারা আছে সবার নাম এখন মনে পড়ছে না, অনেকে এনসিপি থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। ওই যে বাংলাদেশে যারা গেছেন, জুনায়েদ ভাই কি চমৎকার একজন মানুষ ছিলেন, তাকেও মিথ্যা অপবাদ দিয়ে দল থেকে বের করে দেওয়া হলো। তারা শিবিরের রাজনীতি করে না, করলে তো শিবির এখন তাদেরকে সাপোর্ট দিত। আমি নিজে নাহিদ ইসলামের বাসায় গিয়ে বলেছিলাম যে ভাই এভাবে জুনায়েদ ভাইদেরকে বের করে দিয়েন না, তাদেরকে রাখেন। সে আমার কথা শুনেনি। আমি জুনায়েদ ভাইয়ের কোন একটা পোস্টে কমেন্ট করছি যে জুনায়েদ ভাইরা পদের জন্য এনসিপি ছাড়ে নাই, তারা নীতির কারণে ছাড়ছে। এই নাহিদ ইসলাম আমাকে নিজে বলে কি আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আমি 5ই আগস্ট একটা পোস্ট দিছি, 2 লাইনের পোস্ট, যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জুলাই গণ অভ্যুত্থানে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই। 2 লাইন। আল্লাহর কসম, নাহিদ ইসলাম তার রুমে বসে আমাকে বলতেছে আপনি দলের প্রতি লয়াল না, আপনি জামাত শিবিরে চলে যান। অথচ আমি দলের জন্য নাহিদ ইসলামের চেয়েও বেশি কাটছি। সারা দিন, দিন রাত, এই গত 1 বছর দিন থেকে রাত 24 ঘন্টা। আমি রাতে বাসায় ঢুকছি 4টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, ফজরের সময় ঢুকে 3-4 ঘন্টা ঘুমাই, আবার রেড ক্রিসেন্টে গেছি, চাকরি করছি, আবার একটু পরে বেরোয় আবার সাংগঠনিক কাজ করছি। সারাদিন এইভাবে কাজ করছি। আমাকে দলের আহ্বায়ক বলে আপনি তো দলের প্রতি লয়াল না। কেন লয়াল না? আপনি তাদেরকে একটু ক্রেডিট দিয়ে দিচ্ছেন। কিরে ভাই, আমি ক্রেডিট দিব না? জুলাই গণ অভ্যুত্থানে আমি এনসিপি করছি, আমি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি ছিলাম। ওই সময় যে তৎকালীন সভাপতি ছিলেন ছাত্র শিবিরের মঞ্জুরুল ইসলাম ভাই, আমি সম্মানের সাথে তাকে স্মরণ করি। সেই মঞ্জুরুল ইসলাম ভাই, জাহিদ ভাই, সাদ্দাম ভাই, সিবগা ভাই, তাদের সাথে আমরা বসে আন্দোলন সংগ্রামে প্ল্যান করেছি। এটা জুলাইতে না, জুন মাসে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, এই ফার্ম গেটেই আমি তাদের সাথে বসেছিলাম। আমাদের সংগঠনের পক্ষ থেকে শিবিরের সাথে বসেছিলাম, কারণ আমাদের এই তরুণ প্রজন্মের আশাই ছিল কিভাবে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামাতে হবে। ছাত্র শিবির আমাদেরকে সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে। 1 টাকাও নি নেই ছাত্র শিবির অথবা কারো থেকে 1 টাকাও নিনি। টাকা নিছে কি? কারা? ওই নাহিদ, আসিফ, মাহফুজরা নিয়ে আবার তারা তাদের বিরুদ্ধে লাগছে। আমি মুনতাসির শিবির থেকে 1 টাকাও নি নেই, কিন্তু আমরা তাদের সাথে বসেছি, আন্দোলন সংগ্রামে প্ল্যান করেছি, তারা পরামর্শ দিয়েছে। আমাদের সংগঠন থেকে, ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা চেষ্টা করেছি। আমাদের শুধু আমাদের পার্ট না, রেজা কিবরিয়া পার্ট না, ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূরের পার্ট, সেই নাজমুল থেকে শুরু করে জানা আছে। আমার সাথে মতবিরোধ, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। এই ছাত্র অধিকার পরিষদ এবং এই গণ অধিকার পরিষদের জুলাই এই গণ অভ্যুত্থানে যে অবদান আছে, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাদের অবদান সবচেয়ে বেশি। খুলনা থেকে শুরু করে আমি যে আমার অংশই, আমি কতগুলা জেলায় লিড দিছি, খুলনা, ময়মনসিংহ, ফেনী, নোয়াখালী, এবং তাদের অংশ থেকেও তারা কত জায়গায় লিড দিছে। এই ছাত্র অধিকার পরিষদের 2 অংশ, এই যে সজল মনে হয় লাইভ দেখতেছে, সবচেয়ে নির্যাতিত একটা ছেলেদের মধ্যে এই সজল একজন। তাকে কারাগারে নেওয়া হয়েছিল, সে গুম ছিল, এবং জুলাই গণঅভ্যুত্থানে এই তারেক ভাইয়ের সাথে তাকে নিয়ে নির্যাতন করা হয়েছে, কারেন্ট শর্ট দেওয়া হয়েছে। সেই সজলের দিকে কি দেখছে? জুলাই গণঅভ্যুত্থানের নেতা বলেন, উপদেষ্টা হয়েছেন, অ্যাবসলিউট পাওয়ার ছিল, অ্যাবসলিউট করাপ্টেড লোক। তোরা কাদের, কোন শহীদদের বাসায় দেখছিস, কোন ইয়া করছিস? এই জুলাইয়ের স্থানীয় শহীদ আসিফ বলছে ঢাকা 12 থেকে ইলেকশন করবে। জুলাইয়ের স্থানীয় শহীদ, এই এলাকায় যে শহীদ হয়েছে জাহিদ হাসান নাম, তার ছোট ভাই থেকে শুরু করে, শহীদের ছোট ভাই থেকে শুরু করে, সে চাকরি পাইলো কি পাইলো না, তার বাবা মা, সবকিছু খোঁজ খবর আমি রাখছি। সে এনসিপির উপর বিরক্ত, এই উপদেষ্টাদের উপর বিরক্ত, সময় দেয় না এরা। আমি তাদেরকে বুঝায় রাখছি যে না, নাহিদ ভাইরা ব্যস্ত, আসিফরা ব্যস্ত, মাহফুজরা ব্যস্ত, রাগ হইয়েন না। আমি তাদেরকে বুঝিয়ে রাখছি। আর ওরা এখন আইসা নির্বাচনের সময় শোডাউন দিয়া এই সময় কবর জিয়ারত করে 1.5 বছর খবর নাই, এখন ওনারা নেগোসিয়েশন করে এমপি হবে। এত সহজ না ভাই। আমি আমার সততা নিয়ে ইনশাল্লাহ ঢাকা 12, এই যে ঘোষণা দিছি, ঢাকা 12 ফার্মগেট, তেজগাঁও, হাতিঝিল, শেরেবাংলা নগর থেকে আমি ইনশাল্লাহ আমার সততা দিয়েই নির্বাচন করব। আল্লাহ আমার সাথে আছে, জনগণ আমার সাথে আছেন। প্রতিটা ঘরে ঘরে গিয়ে নক দিব, বিনীতভাবে বলবো যে আমি মুনতাসির মাহমুদ, আমি আপনাদের জন্য কাজ করতে চাই।
জিতি না জিতি কোনো সমস্যা নাই। আমি যদি এই নির্বাচনে হেরেও যাই, আমি মুনতাসির মাহমুদ এই বাংলাদেশেই থাকবো। এটা আমার বাপের দেশ, এটা আমার দেশ। আমার দেশ ভারত না, ইন্ডিয়া না, আমার দেশ ওই ইংল্যান্ড না, তুরস্ক না। ওই উপদেষ্টারা যারা ভাবতেছেন হয় ওই নেগোসিয়েশন করে যাবেন, নাইলে ওই মাস্টার্সের নাম করে বিদেশে পালায়া যাবেন। এত সহজ না। আমি মুনতাসির এই দেশেই থাকবো, হারি জিতি এই দেশের মানুষের সাথেই থাকবো। প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের কাছে ভোট চাবো। শুধু ভোট চাবো না, তাদের বিপদে আপদে পাশে থাকবো। ইনশাল্লাহ আল্লাহ আমাকে সম্মানিত করবেন। আল্লাহ কোরআনে বলছেন এইটা তাদের জন্য দরকার। ওই যে জিল্লতির জীবন উপহার দিতে যাওয়া মাহফুজের জন্য আল্লাহ পারফেক্ট কোরআনে বলেছেন, ওয়াতু আইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। মানুষ প্ল্যান করে, আল্লাহ কি বলছেন, অমাকারু অমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করে, এবং সর্বোত্তম পরিকল্পনাকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। সেই আল্লাহর উপর আমি বিশ্বাস রাখি, সেই আল্লাহর উপর আমি মন থেকে বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করি যে সততার সাথে চললে, জনগণের জন্য কাজ করলে, দুর্নীতি না করলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সম্মানিত করবেন। যারা দেখছিলেন, অনেক সময় গেল, আমি আবারও দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। আমি সামনে হয়তো আর অনেক কিছু ফ্যাশ করবো। আমার নিরাপত্তার বিষয়টা আপনারা আমার জন্য দোয়া করবেন, খেয়াল রাখবেন। আমি সবার জন্য ওপেন, সবার সাথে আমি আলোচনায় আগ্রহী। ডান বাম কারোর সাথে, শিবির বিএনপি কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে একটা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমার সাথে যোগাযোগ করলে পাবেন। তবে আমার এখন একটু নিরাপত্তা ঝুঁকি আছে, সো আপনারা আমার সাথে থাকেন, আমার জন্য দোয়া করেন। এই ভিডিওটা শেয়ার দিয়েন আইডিতে, যাতে বেশি রিপোর্ট করতে না পারে। এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে শেয়ার দিবেন, এটা আমি আশা করি। এবং সর্বোপরি আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।